স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের অনেক আইন আছে, নোটিফিকেশন হয়েছে, কিন্তু সেটা কতটুকু কার্যকরী হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আমি আপনাকে সামনে একটু তথ্যটা তুলে ধরছি, আপনি জানবেন যে কখন কি হচ্ছে। 1971 সনে 29 নভেম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল। আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জিএল গোয়েল উনি সাইন করেছিলেন। ওইখানে উল্লেখ রয়েছে যে 1971 সনে 25শে মার্চের পর যারা আসছেন তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করার জন্য। তারপরে 1975 সনে মোবাইল টাস্কফোর্স গঠন করা হয়েছে, আজকেও আমাদের সরকারি ওয়েবসাইটে রয়েছে। তার কাজ হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো। তখন থেকে যদি এই নির্দেশনাটা যদি মানা হইতো, কার্যকরী হইতো ত্রিপুরায় বা দেশে, বেআইনি অনুপ্রবেশ নিয়ে আজকে আমাদেরকে এ আওয়াজে কথা বলতে হতো না। তারপরেও 2012 সালে কেন্দ্রীয় সরকার থেকে একটা নোটিশ এসেছে ত্রিপুরায়। 2017তেও নোটিশ এসেছে। এখানে আমার কাছে কপি আছে। 2017তেও এটাও গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে 8 আগস্ট 2017। এই বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য। দিলীপ কুমার, জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কপি আছে। এখানে ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারিকেও পাঠানো হয়েছে। তারপর 2021-এও এখানে নোটিফিকেশন হয়েছে। তারপর 2025-এ 19 মে একটা নোটিফিকেশন হয়েছে, ডাইরেক্টিভ। ওইখানে কীভাবে 1 মাসের একটা টাইম বাইন্ডিং করে দেওয়া হয়েছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো, এবং সেখানে ডিটেনশন ক্যাম্প, স্পেশাল টাস্কফোর্স গঠন করার জন্য প্রতিটি ডিস্ট্রিক্টে বলা হয়েছে। কিন্তু এটা ত্রিপুরায় যে কার্যকরী হয়েছে আমাদের চোখে পড়েনি, খুবই দুর্ভাগ্যজনক। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি। 3 তারিখ আগস্ট 2024, 8 মে 2025-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজের হাতে 2টা চিঠি আমাকে দিয়েছেন, ওনার লেখা, আমি জেরক্স কপিটা নিয়েছি। একটা 17 মে 2025-এ দিয়েছেন, এটা আছে ওনার। I have received your letter dated 8 May 2025 regarding India-Bangladesh border in Tripura. আর একটা আছে 5 জুন 2025, I have received your letter date 22 May 2020 regarding illegal migrant of Bangladesh and Myanmar. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ত্রিপুরার 3টি লেয়ারের সিকিউরিটির কথা বলেছেন। আজকে যখন আমি সকালে পত্রিকা দেখি, আমাদের ত্রিপুরার দৈনন্দিন যে পত্রিকায়, এখানে একটা নিউজ আছে রাষ্ট্রীয় কণ্ঠে, হেডলাইন, চাম্পা হাওড়ের সীমান্তে 7 বাংলাদেশি আটক। আমাদের দেশের প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে উদয়পুরে 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। তারপর আরও 2 জন ধরা পড়েছে আগরতলার ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে, পত্রিকায় খবর বেরিয়েছে, আমি নিয়ে আসি। এভাবে বিভিন্ন তথ্য আমাদের দৈনন্দিন আমরা দেখতে পাই। আমাদের যদি বেআইনি অনুপ্রবেশের সঙ্গে যদি কম্প্রোমাইজ না করি, তাহলে এত আমাদের তার কাটা বিএসএফ থাকার পরেও কিভাবে আমাদের দেশে
এই বেআইনি অনুপ্রবেশ হচ্ছে। শুধু বাংলাদেশি না, নাইজেরিয়ান বিলুনিয়াতে ধরা পড়ছে, আমবাসাতে মায়ানমারের কুকিরা ধরা পড়ছে। আমি আপনাকে সত্য একটা আমি হাউসে তুলে ধরব। আমি 9 তারিখ সেপ্টেম্বর আমবাসা ডিএম অফিসে ডিএম মহোদয়ের সঙ্গে এবং এসপির সঙ্গে দেখা করতে যাই। একটা চিঠি নিয়ে যায়। সামনু থেকে আমাকে চিঠি কপিগুলি পাঠিয়েছিল এবং এই চিঠিটা ওনারা আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনারা দিয়েছিল। এটা ব্যাপারে আমাদের আমবাসার সাব ডিভিশন থেকে এটা সামনুর দিকে এটা একটা তহসিলে এটা ইনকোয়ারি হয়েছিল। টোটাল 11 জন সরকারি চাকরি করে, তার ভিতরে একজন টিসিএস অফিসার। তহসিলের মাধ্যমে ইনকোয়ারি হয়েছে, তাদের এটা প্রুফ হয়েছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। কোন অ্যাকশন নেই, ওরা এখনো চাকরি করছে। আমি দিয়ে আছি, ডিএম সাহেব বললেন আমি তো নতুন আছি, আমি একটু দেখতে হবে। এভাবে সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় আমি চিঠি লিখেছি। আমি সিপাহী জেলায় মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি। উনি বলেছেন যে ওইখানে উনি আমাকে তথ্য দেবেন। সেন্দন পত্রিকা 8 মে 2012 1,48,000 ভুয়া ভোটারের তালিকা খোঁজা শুরু নির্বাচন দপ্তরের। কোথায় আছে ওনারা কেউ জানে না। তারপর এখানে আছে আজকের ফরিয়াদ 23 জুন 2024 অবৈধ উপায়ে কাগজপত্র ছাড়াই ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অনুপ্রবেশকারীরা। একাংশ বিএলওর ভূমিকায় জনমনে উঠছে প্রশ্ন। এখানে ভোটার তালিকার যে ছবিগুলো দিয়ে দিয়েছে এখানে। তারপরে রাষ্ট্রীয় কণ্ঠ 11 জুলাই 2025 অনুপ্রবেশকারীরা পাচ্ছে সরকারি শংসাপত্র। বড় একটা হেডলাইন দিয়ে ওরা নিউজ করেছে। তারপরে আমি তুলে ধরছি আপনাদের কাছে 25 এপ্রিল 2025 রাষ্ট্রীয় কণ্ঠ দ্বৈত নাগরিকত্বের সুযোগ নিয়ে সরকারি সুফল ভোগ করছে বাংলাদেশিরা। 5 জুলাই 2024 রাজ্যের ভুয়া আধারধারীর সংখ্যা বাড়ছে কেন্দ্রের নির্দেশ সিঙ্গরে। খোয়াইয়ের গেস্ট হাউস অনুপ্রবেশকারীদের আড্ডা স্টল 29 জুন 2025 সেন্দন পত্রিকা। পঞ্চাশ অনুপ্রবেশকারী আধার কার্ড বানিয়ে গ্রেপ্তার কাজল সিমনা থেকে। এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। জামিন পেয়ে নিখোঁজ বাংলাদেশি, এ ব্যাপারে আমি মাননীয় আমাদের হাইকোর্টে আমি চিঠি লিখেছি। কীভাবে এটা ওরা জামিন পেয়েছে এবং কোথায়, তাদের জামিনদার কারা, এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। রাজ্যে সিএ কার্যকরের উদ্যোগ করা হলো এম্পাওয়ার কমিটি। আজ পর্যন্ত আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এর আগে যখন এই ব্যাপারে উনি উত্তর দিয়েছিলেন, আমাদের ত্রিপুরায় এখন পর্যন্ত অনলাইনে একজনও সিএর যেটা আইন লাগু হওয়ার পর একজন অ্যাপ্লিকেশন করেনি। আরও ভয়াবহ, বাংলাদেশিদের হাত ধরে রাজ্যে ঢুকছে অস্ত্র। রেল স্টেশন ও বিমানবন্দরে থেকে আটক 29 জন বাংলাদেশি। সেন্দন পত্রিকা 29 জুলাই 2024। 6 এপ্রিল 2025 সেন্দন পত্রিকা অনুপ্রবেশকারীদের জাল নথি বাড়ছে সমস্যা। বাংলাদেশি অনুপ্রবেশ প্রশ্নে মুখে বিএসএফ। এইরকম বহুত পেপার কাটিং, বহুত তথ্য দৈনন্দিন পত্রিকায় বাইর হয়। যদি আমাদের দেশের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা যদি এত কঠোর হয়, এগুলি কিভাবে অনুপ্রবেশ করতে পারছে? আমাদের এখানে বিভিন্ন পত্রিকায় আজকে যদি এখানে নিয়ে আসতাম, আমাকে একটা বস্তা নিয়ে আসতে হতো।
400 টাকায় আমাদের এখানে আধার কার্ড পাওয়া যায়, 1500 টাকায় আধার কার্ড পাওয়া যায় দালালদের মাধ্যমে। যারা অনুপ্রবেশ করছে পুলিশের চোখে যারা ধরা পড়ছে, গতকাল যে চাম্পা হাওড়ে ধরা পড়েছে এটা পুলিশ ধরেনি, পাবলিক পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে। পাবলিক, এটা টিপ্রাসা না, বাঙালি অংশের মানুষে তাদেরকে অনুপ্রবেশ দেখে তারা ধরিয়ে দিয়েছে। আমি খবর নিয়েছি, যখন এটা ইউটিউবে নিউজ আসলো আমি ফোন করলাম সেখানে সাংবাদিকদেরকে। আমাদের এত তার কাতা বিএসএফ, পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স থাকার পরেও কিভাবে আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে, সেটাই আসল প্রশ্ন। যারা ধরা পড়ছে তারা তো ধরা পড়ছে পুলিশের সামনে, কিন্তু যারা ধরা পড়ছে না তা তো ত্রিপুরাকে করিডোর করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের নিরাপত্তা। 19 মে 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন বাইর হওয়ার পর আমরা দেখেছি আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেখানকার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্বজি কি স্টেপ নিয়েছেন, কিন্তু আমাদের ত্রিপুরায় সেরকম তো কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদের এখানে প্রচুর খাস জমিতে বস্তি করে আছে। আমার প্রতিটা চিঠিতে আমি তথ্য দিয়েছি, স্পেসিফিক নাম দিয়েছি, অমুক ডিস্ট্রিক্টে, অমুক সাব ডিভিশনে, অমুক ব্লকে, অমুক ভিলেজে, অমুক গ্রামে আছে। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে জিজ্ঞেস করুন, মাননীয় আমাদের চিফ সেক্রেটারিকে আমি দিয়েছি, রাজ্যপালকেও দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আছে তথ্য। অ্যাকশন তো হয়নি, আমি দিয়েছি। যদি আপনি চান আমি তথ্য দিতে পারি, আমার কাছে আছে। দিল্লিতে হয়েছে অপারেশন, গুজরাটে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানায় হয়েছে। গুজরাটের অনুপ্রবেশকারীদের বিমানে করে এনে ত্রিপুরার বর্ডার দিয়ে পুশব্যাক করা হয়েছে। আমি যখন বিএসএফের এখানে আইজির সঙ্গে দেখা করি তাদের মাধ্যমে আমি এই তথ্য জানতে পারি। আমি আসাম রাইফেলের সঙ্গে দেখা করেছি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে, ভালো কথা, কিন্তু তাদের হেডকোয়ার্টার কোথায়, তাদের কতজন, তাদের মোট কতজন, তাদের এই যে স্পেশাল টাস্ক ফোর্স কতজনকে নিয়ে সেখানে সিভিল প্রশাসনে কাকে নিযুক্ত করা হয়েছে, সেখানে আসাম রাইফেল বিএসএফে কেন সেখানে তাদের সঙ্গে সংযুক্ত করা হলো না, তার কোনো ক্লারিফিকেশন নেই। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি চিঠি লিখেছিলাম, প্রাপ্তি স্বীকারও আমার কাছে আছে, কিন্তু আমি উত্তরটা পাইনি। কারণ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এগুলি আমি তথ্যটা তুলে ধরেছি, কারণ আমি জনপ্রতিনিধি এবং দায়িত্ব নিয়ে এই কাজটা আমি করি। শুধু এই সমস্ত তথ্য যদি আমরা এখানে আজকে তুলে ধরি এটা শেষ হবে না। আমি বলবো যে আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি হয়েছে, তেমনি 1993 সনে এটি টেপ ললিত দেববর্মা গোষ্ঠীর সঙ্গে একটা শান্তি চুক্তি হয়েছিল রাজ্য সরকার এবং এটি টেপের মধ্যে। সেখানে 2E তে লেখা আছে ইনার লাইন পারমিট চালু করার জন্য। আমি প্রশ্ন দিয়েছিলাম এই পবিত্র ইয়েতে বিধানসভায়, সেটা ডিসঅ্যালাউ হয়ে গেছে। যদি ত্রিপুরায় যদি অনুপ্রবেশটা যদি আমাদের বন্ধ করতে হয়, তাহলে ইনার লাইন পারমিট যদি চালু হয়, এই অনুপ্রবেশ দিল্লি আমাদের ত্রিপুরায় আমাদের দেশের বিভিন্ন অংশ থেকে হোক, বাংলাদেশে মায়ানমার তার একটা রেকর্ড থাকতো এবং আমাদের রেভিনিউ পাওয়া যেত। আমাদের ত্রিপুরায় যারা আছেন আপনারা মিজোরামে যান, মণিপুরে যান। আমি কিছুদিন আগে মণিপুরে গিয়ে আসছি, সেখানে এয়ারপোর্টে একটা ব্যবস্থা আছে, বইয়ের কোন কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে একটা পাস নিয়ে যেতে হবে 20 টাকা দিয়ে, এটা রেভিনিউতে জমা হয়।
আর আমাদের এখানে যদি ইনার লাইন পারমিটের কথা বলে, এটা মনে হয় বাঙালি বিরোধী, এটা কী বা একটা বড় আইন, একটা বাঙালির বিরুদ্ধে এটা শেষ হয়ে ঢুকতে পারবে না এটি সে এলাকায়, এমন না। এটা ইনার লাইন পারমিট নাগাল্যান্ডেও আছে, অরুণাচলে আছে, মিজোরামে আছে, আমি গিয়েছি তো সেখানে, ওই কিছু তো হয়নি। যারা নির্বাচিত তাদের জন্য তো হয় না। হ্যাঁ, লিঙ্ক হয় না। না, এটা ইনার লাইন হলো আমি পার্টিকুলার এরিয়াতে গেলে পারমিশন। অনুপ্রবেশ মানে ত্রিপুরাতে যাতে অনুপ্রবেশ, বেআইনি অনুপ্রবেশ, এটা রিলেটেড। ইনার লাইন পারমিটের সাথে অনুপ্রবেশের কোনো লিঙ্ক নাই। ওই জায়গায় এতক্ষণ পর্যন্ত যেটা বলেছেন ঠিক আছে। না স্যার, আর এটা তো 1971-এই তো গলত থেকে গেছে। এই যে 1971, 1974, 1975 যতগুলি বলে, ইনার লাইনের সাথে কিন্তু এটা লিঙ্ক নাই। এটার জন্য আলাদা প্রশ্ন করলে ডিপার্টমেন্ট উত্তর দেবে। এটা তারপরে স্যার, মাননীয় সদস্য শর্ট করুন। হ্যাঁ প্লিজ আমি স্যার প্লিজ, অনেক হয়ে গেছে আপনার, আমি শর্ট করার জন্য চেষ্টা করছি। 5টা বেজে গেছে, তাহলে হ্যাঁ। সময়টা বাড়িয়ে দেওয়া যাক। আমি আর 2টা মিনিট নেব স্যার। ঠিক আছে, সময় বাড়িয়ে দেওয়া গেল, 5টা বেজে গেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন ডিটেনশন ক্যাম্প, কিন্তু আমরা জানতে পারিনি কোথায় ডিটেনশন ক্যাম্প আছে। আসামে কিন্তু আছে, বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। আজকে আমরা জানতে পারলাম ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প আছে। আর 8টা ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে আজকে আমরা জানতে পারলাম। তাই আমি অনুরোধ করব, যেগুলি ত্রিপুরায় এখনো বিভিন্ন প্রান্তে বস্তিগুলি বানিয়ে রয়েছে, ইভেন এডিসি এলাকায়, সেখানেও আমরা সংখ্যালঘু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একটা জনগোষ্ঠীর লার্জেস্ট, যেটা সেকেন্ড মেজরিটি রিয়াং কমিউনিটি, এটা 3rd পজিশনে চলে যাবে হয়তো জনগণনায় আসলে। সুতরাং আমি বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো 8টা ডিস্ট্রিক্টে যেন ডিটেনশন ক্যাম্প করা হয়। স্পেশাল টাস্ক ফোর্স, বিএসএফ, আসাম রাইফেল এবং সিভিল প্রশাসনকে যুক্ত করে যেটা যেন করা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন, এটা যেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার পর যেন বিভিন্ন জায়গায়, যেটা সরকারি খাস জমিতে, ফরেস্ট ল্যান্ডে যারা বস্তি করে আছে, যারা ফেক ডকুমেন্টস দিয়ে, যারা আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন সরকারি শংসাপত্র যারা করে নিয়েছে, সেটা ভেরিফিকেশন করা হোক। এবং সীমান্ত এলাকা থেকে আসা যে সমস্ত রাস্তা, সেখানে একটা চেকপোস্ট বসানোর জন্য একটা চেকপোস্ট যেন বসানো হয়। এবং TTADC এলাকায় যেখানে CAA লাগু হয় না, সেখানে যেন অপারেশন করা হয়। সেখানে তো ভিত্তি বছর স্পষ্টই আছে, এখানে 1971 25 মার্চ। সুতরাং সেখানে যেন অপারেশন শুরু করা হয়। আর আজ পর্যন্ত আমাদেরকে একটা বুঝতে হবে, রিফিউজি এবং ইলিগেল মাইগ্রেন্ট শব্দ দুইটা কিন্তু আলাদা। ত্রিপুরায় সরকারি তথ্য মতে সম্ভবত এখানে কোনো রিফিউজি নেই, কিন্তু ইলিগেল মাইগ্রেন্ট ত্রিপুরায় আছে। তার প্রমাণ ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধি। তাই অনুরোধ করব, এটা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের হুমকির মুখে এই বেআইনি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোর আমাদেরকে ব্যবস্থা নিতে হবে, এটুকু জানিয়ে আবার মাননীয় চেয়ারম্যানকে, স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, উনি বিস্তারিত ওনার আলোচনা এখানে রেখেছেন, কিন্তু এই আলোচনার মধ্যে আমাদের সরকারি পর্যায়ে, এটা কিন্তু শুধু রাজ্যের বিষয় না, কিন্তু এটা আমাদের দেশের বিষয়। এবং আমাদের MHA থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই বিষয়ে
একই দিশে আমরা কাজ করছি, আমরাও কিন্তু সেইভাবে কাজ করছি। আমি চেষ্টা করেছি আমার মানে বিষয়টা আপনাদের সামনে রাখার, আপনার সামনে রাখার। আপনি আপনার কথা বলেছেন, ঠিক আছে, এটা আপনার। বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো উঠে আমি বারবার বলছি, প্রতি 14 ডেজ অন্তর অন্তর আমি এই